হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেলের প্রথম জিকে সিরিজ। আজকে প্রথম ক্লাস গ্রহ নিয়ে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় বারংবার আসে, বারংবার রিপিট হয়, সেই সমস্ত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ এইভাবে চলবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এই সিরিজের গুরুত্ব এই যে যেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলি অবশ্যই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং এই ধরনের প্রশ্নগুলো বারংবার রিপিট হয় এবং সাজেস্টিভ ওয়েতে ক্লাসগুলো চালাবো যাতে করে তোমাদের সময়ের সাশ্রয় হয় এবং তোমাদেরকে বেশি খাটতে না হয়। তো কাজেই তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো চলো শুরু করা যাক ভিডিও। প্রথম প্রশ্ন, বর্তমানে সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কয়টি? উত্তর হবে 8টি। ব্যাখ্যাটা দেখে নাও। 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে এটিকে বামন গ্রহ বা ড্রপ প্ল্যানেট হিসেবে চিহ্নিত করে। এর ফলে সৌরজগতের গ্রহের সংখ্যা 9 থেকে কমে 8-এ দাঁড়ায়। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন গ্রহটি জোভিয়ান গ্রহ নয়? জোভিয়ান গ্রহ মূলত গ্যাসীয় দৈত্যাকার গ্রহগুলোকে বোঝানো হয়, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। মঙ্গল এক্ষেত্রে একটি পাথুরে বা অভ্যন্তরীণ গ্রহ, তাই এটি জোভিয়ান গ্রহ নয়। অর্থাৎ জোভিয়ান গ্রহ হলো গ্যাস দৈত্য বা যেখানে খুবই গ্যাসের উপস্থিতি বেশি, এগুলোকে জোভিয়ান গ্রহ বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন অঞ্চলে গ্রহাণু বেল্ট অবস্থিত? তো গ্রহাণু বেল্ট কাকে বলে সেটা দেখে নাও। গ্রহাণু বেল্ট হলো সৌরজগতের এক বিশেষ অঞ্চল যেখানে অসংখ্য ক্ষুদ্র গ্রহাণু ও পাথুরে খণ্ড সূর্যকে প্রদক্ষিণ করে। এটি মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মাঝখানে অবস্থিত এবং সৌরজগতের প্রাচীন অবশিষ্টাংশ হিসেবে বিবেচিত হয়। সৌরজগতের এই অবশিষ্টাংশ গ্রহাণুগুলোকে যখন বিভিন্ন গ্রহ তৈরি হচ্ছিল তখন বৃহস্পতি এই গ্রহাণুগুলোকে নিজের দিকে টেনে নেয়। বৃহস্পতির প্রবল আকর্ষণ এবং ভীষণ আকারের জন্য এই গ্রহগুলো হয়তো গ্রহরূপে আবির্ভূত হতে পারেনি, তাই এখন এরা মঙ্গল ও বৃহস্পতির মাঝ বরাবর প্রদক্ষিণ করে। এগুলোকে গ্রহাণু বেল্ট বলা হয়, যেগুলো বৃহস্পতি ও মঙ্গলের মাঝখানে এখন অবস্থান করছে। চতুর্থ প্রশ্ন, গ্রহের কক্ষপথের আকৃতি কেমন? গ্রহগুলো সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে, যা বিজ্ঞানী জোহানেস কেপলার তার প্রথম সূত্র দ্বারা প্রমাণ করেছেন। অর্থাৎ উপবৃত্তাকার পথে ঘোরে। এই ধরনের ডিটেল ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আশা করছি এই গ্রহ থেকে এবং সৌরজগৎ থেকে 10th স্ট্যান্ডার্ডে যে সমস্ত পরীক্ষা দিবা এর বাইরে থেকে আর প্রশ্ন হবে না। 1-2টি যদি প্রশ্ন আসে এর মধ্যে থেকে আসবে। অবশ্যই তোমরা ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চলো এবার দেখে নিই প্লুটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার গ্রহ ভিত্তিকভাবে পরপর আলোচনা করে দেওয়া হবে। প্লুটো থেকে ফার্স্ট প্রশ্ন, সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারিয়েছে? উত্তর হবে প্লুটো। প্লুটো তার কক্ষপথের আশেপাশে অন্যান্য বস্তুকে সরিয়ে দিতে পারেনি, যা একটি পূর্ণাঙ্গ গ্রহের অন্যতম শর্ত। এই কারণে 2006 সালের সিদ্ধান্ত অনুযায়ী এটি আর গ্রহ হিসেবে গণ্য হয় না। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে প্লুটো কী হিসেবে শ্রেণীবদ্ধ? উত্তর হবে বামন গ্রহ। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের নতুন সংজ্ঞা তৈরি করার পর প্লুটোকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করে। এবার চলো
বৃহস্পতিতে প্রবেশ করা যাক। 7 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হবে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর ভর অন্য 7টি গ্রহের মোট ভরেরও দ্বিগুণেরও বেশি। 8 নম্বরের প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের নাম ইউরোপা? ইউরোপা হলো বৃহস্পতি গ্রহের 4টি বৃহত্তম উপগ্রহের মধ্যে একটি। বিজ্ঞানীদের ধারণা এর বরফের আবরণের নিচে তরল জলের মহাসাগর থাকতে পারে। বৃহস্পতির একটি উপগ্রহের নাম হচ্ছে ইউরোপা। 4টির মধ্যে 4টি উপগ্রহ আছে বৃহস্পতির। সৌরজগতের গ্রহের ক্রমানুসারে কোন গ্রহ মঙ্গল এবং শনির মধ্যে অবস্থিত? সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোকে ক্রম হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাই মঙ্গল ও শনির মধ্যে বৃহস্পতি রয়েছে। এই ক্রমটা ভালোভাবে মুখস্থ করে রাখবে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই ক্রমটা ভালোভাবে মুখস্থ করে রাখবে। তাই উত্তর হবে বৃহস্পতি। মঙ্গল ও শনির মধ্যে বৃহস্পতি অবস্থিত। নিচের কোন গ্রহটি একটি গ্যাস দৈত্য হিসেবে পরিচিত? উত্তর হবে বৃহস্পতি। বৃহস্পতি হলো একটি গ্যাসীয় দৈত্যাকার গ্রহ, যার বেশিরভাগ অংশই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। উত্তরগুলি বারবার রিপিট করার কারণ হচ্ছে যাতে তোমাদের ভিডিও দেখতে দেখতেই মুখস্থ হয়ে যায়। এর জন্য আলাদা করে মুখস্থ করার দরকার যাতে না পড়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। 11 নম্বর প্রশ্ন, কোন গ্রহের বৃহৎ লাল বিন্দু লক্ষ্য করা যায়? বৃহৎ লাল বিন্দু বৃহস্পতিতে লক্ষ্য করা যায়। বৃহৎ লাল বিন্দু হলো বৃহস্পতির বায়ুমণ্ডলের একটি দীর্ঘস্থায়ী ঝড়, যা পৃথিবীর চেয়েও বড় এবং শত শত বছর ধরে বিদ্যমান। প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ? বৃহস্পতি যেমন সৌরজগতের বৃহত্তম গ্রহ, সেরকম বৃহস্পতির উপগ্রহও গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। গ্যানিমিড হল বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ। এটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, যা এমনকি বুধ গ্রহের চেয়েও বড়। 13 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম ক্যালিস্টো? উত্তর হবে বৃহস্পতি। ক্যালিস্টো হলো বৃহস্পতির আরেকটি বৃহৎ উপগ্রহ। এবার ঢুকছি লাল গ্রহ মঙ্গলে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর হবে মঙ্গল। মঙ্গলের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, ফেরিক অক্সাইড বা মরিচা থাকার কারণে এর পৃষ্ঠ দেখতে লালচে কমলা রঙের হয়। এই কারণে এর নাম লাল গ্রহ। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গ্রহ হলো মঙ্গল, শুক্র, বুধ, শুক্র নাকি বৃহস্পতি, শনি? সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় স্থানে এবং এর আগে বুধ, শুক্র গ্রহ অবস্থিত। তাই বুধ এবং শুক্র হলো পৃথিবীর ও সূর্যের মধ্যবর্তী দুটি গ্রহ। উত্তর হবে বুধ ও শুক্র। 16 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের নাম ফোবস? উত্তর হবে মঙ্গল। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, যাদের নাম ফোবস এবং ডিমোস। ফোবস এবং ডিমোস। মঙ্গলের দুটি উপগ্রহ হচ্ছে ফোবস এবং ডিমোস। এবার ঢুকছি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? উত্তর হবে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বুধ হলো সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। 18 নম্বর প্রশ্ন, কোন গ্রহের কক্ষপথ সবচেয়ে বেশি উপবৃত্তাকার? উত্তর হবে বুধ। বুধ গ্রহের কক্ষপথ সৌরজগতের অন্য সব গ্রহের তুলনায় সবচেয়ে বেশি উপবৃত্তাকার। এবার ঢুকছি শুক্র গ্রহ। কোন গ্রহের বায়ুমণ্ডলে প্রধানত কার্বন ডাই অক্সাইড রয়েছে?
শুক্র বা ভেনাস গ্রহের বায়ুমণ্ডলে প্রায় 96% কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। 20 নম্বর প্রশ্ন, লুসিফার কোন গ্রহের অপর নাম? লুসিফার নামটি শুক্র গ্রহের সঙ্গে যুক্ত, কারণ এটি প্রায়শই ভোরের আকাশে খুব উজ্জ্বলভাবে দেখা যায়। 21 নম্বর প্রশ্ন, শুক্র গ্রহের কতগুলি উপগ্রহ রয়েছে? উত্তর হবে একটিও নয়। শুক্র বা ভেনাস এবং বুধ বা মার্সেরি এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। 22 নম্বর প্রশ্ন, সনিং স্টার বা মর্নিং স্টার নামে পরিচিত কোন গ্রহ? উত্তর হবে শুক্র, যাকে আমরা শুকতারা বলি। শুক্র গ্রহকে প্রায়শই ভোরের আকাশে দেখা যায়, তাই এটি পরিচিত নাম হলো ভোরের তারা বা মর্নিং স্টার। 23 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম? সূর্য থেকে দূরত্বের হিসেবে দ্বিতীয় গ্রহ হলো শুক্র। 24 নম্বর প্রশ্ন, কোন গ্রহটির বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে? শুক্রের ঘন বায়ুমণ্ডলের উপরে স্তরে সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে। উত্তর হবে শুক্র। কোন গ্রহের উপরিপৃষ্ঠে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়? শুক্র গ্রহের উপরিপৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ প্রায় 475 ডিগ্রি সেলসিয়াস, তাই শুক্র হলো সবচেয়ে উচ্চ তাপমাত্রা সম্পন্ন গ্রহ। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়, কারণ এটি আকার, ভর এবং ঘনত্বে পৃথিবীর খুব কাছাকাছি, তাই পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র। 27 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? সৌরজগতের বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, কিন্তু শুক্র এবং ইউরেনাস পূর্ব দিক থেকে পশ্চিমে ঘোরে। চলো ঘুরে আসা যাক শনি। 28 নম্বর প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের নাম টাইটান? টাইটান হলো শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। বর্তমানে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? সাম্প্রতিক গবেষণা অনুযায়ী শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি, 146টি। শনি গ্রহের সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো টাইটান। এবার চলো পৃথিবী। সৌরজগতের কোন গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিতভাবে পাওয়া গেছে? উত্তর হবে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে এখনো পর্যন্ত জীবনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। এবার চলো নেপচুনটা একটু দেখা যাক। নিচের কোন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত? নেপচুন হলো সূর্য থেকে অষ্টম এবং সবচেয়ে দূরবর্তী গ্রহ। 32 নম্বর প্রশ্ন, নেপচুন গ্রহটি সৌরজগতের কোন অবস্থানে আছে সূর্য থেকে গণনা করলে? উত্তর হবে অষ্টম। 33 নম্বর প্রশ্ন, কক্ষপথে সূর্যকে ঘিরে আবর্তনের সময় কোন গ্রহ সবচেয়ে ধীর গতিতে চলে? উত্তর হবে নেপচুন। কক্ষপথে সবচেয়ে ধীর গতিতে চলে নেপচুন, কারণ এটি সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত এবং এর কক্ষপথ সম্পূর্ণ করতে প্রায় 165 বছর সময় লাগে। যেখানে আমাদের 365 দিন লাগে, সেখানে এখানে 165 বছর সময় লাগে। ইউরেনাস কোন গ্রহটিকে বরফের দৈত্য বলা হয়? উত্তর হবে ইউরেনাস। ইউরেনাস এবং নেপচুনকে বরফের দৈত্য বলা হয় কারণ এদের প্রধানত জল, মিথেন এবং অ্যামোনিয়ার মতো পদার্থ দিয়ে তৈরি একটি ঘন বরফের স্তর রয়েছে। 35 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? উত্তর হবে শুক্র এবং ইউরেনাসও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। প্রশ্ন, হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দৃশ্যমান হয়? উত্তর হবে 76 বছর। হ্যালির ধূমকেতু হলো একটি
ক্রমিক ধূমকেতু যা প্রতি ৭৬ বছর পর পর পৃথিবীর কাছে ফিরে আসে।